আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে একটা খবর আছে। সেই খবরটা এক সময়কার আওয়ামী লীগের ডাকসাইটে নেতা, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তোফায়েল আহমেদকে নিয়ে। তোফায়েল আহমেদকে নিয়ে এই খবরটি আমার কাছে বেশ আহ, ভিন্ন মাত্রার বলে মনে হচ্ছে। আমি শুরুতে আপনাকে বলে নিই, আওয়ামী লীগ সরকার সময়ে তোফায়েল আহমেদকে নিয়ে আমার মধ্যে একটা অন্য অভিজ্ঞতা আছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি তোফায়েল আহমেদ এবং তোফায়েল আহমেদের পরিবার আওয়ামী লীগ সরকারের শেষ পর্যন্ত আস্থাভাজন ছিলেন না। আওয়ামী লীগ সরকার বললে হয়তো ভুল হবে, শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন না। ছোট্ট করে আবার ঘটনাটা বলি। আমি কোনো একটা কারণে আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি তোফায়েল আহমেদকে একবার ফোন করেছিলাম। এটা আওয়ামী লীগ সরকারের মাঝামাঝি সময়, এবং এর কিছুদিন পর আমি টের পাই, আমি এটিএন নিউজে কাজ করতাম। ঘটনাটা এটিএন নিউজে ছেড়ে আসার পরে এটিএন নিউজের আমার এক ছোট ভাই আমাকে ফোন করে বলল যে আপনার সম্পর্কে একটা বিশেষ জায়গা থেকে খোঁজ নেওয়া হচ্ছে, আদ্যপান্ত আর কিছু ধরা গেল না। আমি নিজেও বুঝতে পারছিলাম না এরকম স্পর্শকাতর বিশেষ জায়গা থেকে হঠাৎ কেন আমার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। আমার কাছে জানতে চাওয়া হলো, আমার ওই ছোট ভাই জানতে চাইলো আপনি কি রাজনৈতিক বা কোনো বিষয়ে ইনভলভ। আমি বললাম আমি শুধুমাত্র বিএনপি বিট করি, বিএনপির সাংবাদিকতা করি, এর বাইরে আমার তো আর কোনো যোগাযোগ নেই, অন্য কোনো রাজনৈতিক বিষয়ে আমি ইনভলভ না। ঘাটতে 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 কিছুদিন পর জানা গেল যে তোফায়েল আহমেদের ফোন রেকর্ড সর্বসময়ে সেই স্পর্শকাতর বিশেষ জায়গা থেকে ট্র্যাক করা হয়। এবং আমি তোফায়েল আহমেদকে কেন ফোন করেছি, তোফায়েল আহমেদের সাথে আমার কি যোগাযোগ, এইটা ওই বিশেষ জায়গা বের করার চেষ্টা করেছে। এরপরে তোফায়েল আহমেদের বাসায় যখন গেছি, তোফায়েল আহমেদের স্ত্রী প্রয়াত, তিনি আমাকে আফসোস ভরে বলেছিলেন যে আমাদের আর এখন প্রয়োজন নাই, আমাদেরকে কেউ আর এখন ডাকে না, আমরা যা করেছি তার সব ইতিহাস, এই সরকারের সময় আমাদের আসলে এখন আর কোনো মূল্য নেই। এই হচ্ছে তোফায়েল আহমেদ নিয়ে আমার অভিজ্ঞতা। কিন্তু সেই তোফায়েল আহমেদকেও মৃত্যু সায়ান্নে এসে স্ত্রী হারিয়েছেন, সেটুকু নিশ্চিত তোফায়েল আহমেদের জ্ঞান নাই, কারণ তিনি এর মধ্যে স্মৃতিশক্তিবিহীন। আমার সামনের খবরটা হচ্ছে এরকম যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে 1,25,00,000 টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্মৃতিশক্তিবিহীন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পলাতক থাকায় ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ গত 19 এপ্রিল এ পরোয়ানা জারি করেন। পরোয়ানাভুক্ত অপর 2 আসামি হলেন ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। তোফায়েল আহমেদের অসুস্থতার কথা আদালতকে জানান তার আইনজীবী খায়েরউদ্দিন শিকদার। তিনি আদালতকে জানান তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না, তার স্মৃতিশক্তি নেই, আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। অর্থ আত্মসাতের অভিযোগ এনে 2002 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। এতে বলা হয় তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত 1,25,00,000 টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। এই অভিযোগটা বিস্তারিত সেখানে আছে। মামলা তদন্ত শেষে 3 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলা কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হয় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। 2 আসামি পলাতক থাকায় গত 19 এপ্রিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আসলে আদালতে তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা জানানো হয়েছে, কার্যত এখন তোফায়েল আহমেদকে গ্রেফতারও করা যেতে পারে। কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন তো থেকেই যাবে যে এইরকম থেকেও নাই একটা মানুষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এটা আসলে কোন ধরনের বিচারের প্রক্রিয়া? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।